নিগদন চৌধুরীকে নিয়ে একই বলল রুমান ফারহানা। নিগদন চৌধুরীর সাথে জাফরুল্লাহ চৌধুরীর দ্বন্দ্ব দীর্ঘদিনের, সেই নিগদন চৌধুরীকেই এবার ধুয়ে দিল রুমিন ফারহানা। শুধুমাত্র শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক হওয়ার কারণেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার পরও দাপিয়ে বেড়াচ্ছেন নিগদন চৌধুরী। অথচ যে আওয়ামী লীগের জন্য সারা জীবন বিলিয়ে দিল জাফরুল্লাহ চৌধুরী, সেই জাফরুল্লাহকেই মার খেতে হচ্ছে নিগদন চৌধুরীর হাতে। তো যাই হোক বন্ধুরা, এ হচ্ছে দেশের অবস্থা। নিজেদের লোকে পিটিয়ে মারছে আওয়ামী লীগ, আর দেশের মানুষকে কিভাবে নির্যাতন করছে সেটা তো সবাই জানে। তো দর্শক, এবার কথা বলবো অন্য বিষয় নিয়ে। সেনাবাহিনীর মধ্যে কিন্তু 90% যেসব সৈনিক রয়েছে তা কিন্তু সরকার বিরোধী। তারা আমাদেরকে বলছে যে আমরা কি করতে পারি, আমাদের হাতে কিছুই করার নেই। তো এই বিষয়ে চলুন কনক থারারের বক্তব্য এবং আলোচনা শুনে আসি। তো এইসবের কোনো বেজই নাই, এবং আমার তো মনে হয় যে গত 3-4 বছর ধরে একমাত্র এই চ্যানেল থেকে খুব বোল্ডলি আমাদের সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে, বিভিন্ন বিষয়গুলো আঙুল দিয়ে চোখে দেখানো, মানে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে এটা ঠিক হচ্ছে না, এটা এই হচ্ছে। এখন এই জন্য কথিত রুল অফ ল, কথিত চেইন অফ কমান্ডের নামে এটা বাহিনী শেষ হয়ে যাচ্ছে ভাই। মানে চেইন অফ কমান্ড করে বুঝছেন তো, কোনো কমান্ডই নাই। কমান্ড চলে যাচ্ছে ইন্ডিয়ার হাতে, কমান্ড চলে যাচ্ছে আরেক গ্রুপের হাতে। আর এরা আমাদের কিন্তু মাপ নেওয়া শেষ, কিন্তু এখন খাই ফেলবে। কিন্তু এতদিন ধরে পেঁচায় কিন্তু মাপ টাপ নিয়ে সব রেডি করে রাখছে, এখন শুধু গিলে ফেলবে। তো আমাদের ধরেন এই শেখ হাসিনা, এই মহিলা তার বাপের মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য বাংলাদেশের জনগণের উপরে যা করতেছে, মানে এটা আসলে। এবং আপনি আরেকটা কথা যদি বলি, আপনি এই যে 2009 সালে যে বিডিআর মিউটিনির নামে বিডিআর এর মধ্যে যে 57 জনকে হত্যা করা হয়েছে, আপনি আমাকে বলেন তো মুনির ভাই, 2010 থেকে এই 23 পর্যন্ত 13টা ব্যাচ বিএমএ তে জয়েন করছে আর্মির। 13 বছর থেকে রক্ষা পাবেন না। এই যে শান্তিরক্ষী বাহিনী বা অন্যান্য জায়গায় কোথাও হবেন না। আপনারা কিসের জন্য বসে আছেন? আরেকটা কথা বলে রাখি, এই যে দেখেন যে সেনাবাহিনী 1757 সালে যে সেনা প্রধান ছিল, আবার ধরেন 2008-এ হিসাব রাখেন কারা কারা ছিলেন। 2008-এ যারা ছিল, 2014-তে যারা ছিল, এবং 2018-তে যারা ছিল। এখন জানি না 2024-এ কি হবেন। আপনারা প্রত্যেকে গাদ্দার শ্রেষ্ঠ হিসাবে পরিচিত হবেন। মীর জাফর ছিল 1757 সালে, 2008-এ ছিল আরেকটা বড় মীর জাফর, 2014-তে ছিলেন উনিও মীর জাফর, আমিও বলবো 18-তে তো আরো বড় মীর জাফর, এবং 2024-এ আমি জানি না এটা কি হবে। মানে আপনারা যদি এখন আমার দেশের মানুষের উপর গুলি চালাবা, আমার দেশের খায়া তুমি তরতাজা হবা, আমার দেশের খায়া তুমি, আমার দেশের টাকা তুমি লুটপাট করে বিদেশে রাখবা, ইউনিফর্ম পরবা, বুকে মেডেল ঝুলাবা, বলবা যে আমরা দেশপ্রেমিক, আমরা আইন শৃঙ্খলা বাহিনী, আমরা দেশ রক্ষা বাহিনী। কি করার ডিম তোমাদেরকে নিয়ে কথা বলে কি ছিড়বা তোমরা? ফালতু। আমরা জাস্ট তামাশা দেখতেছি। তো আপনি দেখেন সামনে আর কি হয়, সামনে আর কি হয় রে এইগুলা ভাই সহ্যের লেভেল পার হয়ে চলে গেছে। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পত্রিকাতে সংবাদ ছাপা হয়েছে যে গার্মেন্টস কর্মীরা কিভাবে অর্থের অভাবে গার্মেন্টসে চাকরি করার পাশাপাশি একটি অনৈতিক অসামাজিক কাজে নিজেদেরকে জড়িয়ে ফেলছে। তো এই বিষয়ে চলুন আলোচনা শুনে। বাংলাদেশের ক্ষমতাসীনরা যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সহ গোটা গণতান্ত্রিক বিশ্বের অব্যাহত তাগিদ এবং অনুরোধ উপেক্ষা করে আরো একটা একতরফা বা ফেক নির্বাচন করে ফেলবার সব আয়োজন সম্পন্ন করেছে, এই পটভূমিতে বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সহ গণতান্ত্রিক উন্নত বিশ্বের বিভিন্ন রকম পদক্ষেপ আসতে পারে এমন আশঙ্কার কথা এখন খোলাখুলি ভাবে সব জায়গায় আলোচিত হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের তরফে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উপরে কোন ধরনের ব্যবস্থা আসবে এরকম একটা আলোচনা গত দক্ষিণ যুক্তরাষ্ট্র এবং তাদের যে মিত্র দেশ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো, যারা আমাদের তৈরি পোশাকের প্রধান বাজার, তারা যদি শেষ পর্যন্ত বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিরুদ্ধে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা বিধি নিষেধ আরোপ করে, তো সেটার প্রতিক্রিয়া কি হতে পারে? স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি যে বাংলাদেশে যেখানে প্রচন্ড ভাবে কর্মসংস্থান একটা সমস্যা, প্রচুর মানুষ বেকার এবং নানা কারণে সাম্প্রতিক সময়ে মানুষ ব্যাপকভাবে কাজ হারাচ্ছে, তো এখন এই নিষেধাজ্ঞা বা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ব্যাপারে যদি যুক্তরাষ্ট্র কোনো কঠোর পদক্ষেপ নেয়, তো সেটার পরিণতি কি হতে পারে? আমরা এক একজন এক এক ধরনের
হয়তো হিসাব আমাদের কাছে আছে, গার্মেন্টস মালিকদের হিসাব একরকম, শ্রমিকদের হিসাব আরেক রকম, আমরা যারা সাংবাদিক বা বিশ্লেষণ করবার চেষ্টা করি আমাদের কাছে আরেক রকম হিসাব। কিন্তু গতকালকে যুক্তরাজ্যের মানে ইংল্যান্ডের শীর্ষস্থানীয় একটা দৈনিক পত্রিকা দ্য গার্ডিয়ান, তারা বাংলাদেশের তৈরি পোশাক শিল্প নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেটা আবার আমি দেখলাম বাংলাদেশের মানব জমিন পত্রিকা অনুবাদ করে ছেপেছে। সেই রিপোর্ট তো ভয়ঙ্কর ভাবে একটা অ্যালার্মিং রিপোর্ট, আপনাদের অনেকে হয়তো পড়েছেন। তো সেখানে বলা হয়েছে, এটা কেরানীগঞ্জের ঘটনা বলা হয়েছে, যে কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বাজারের দিকে তিনি ওই বাচ্চাদের ঘুম পাড়িয়ে তিনি বাজারের দিকে যান, এবং সেখানে গেলে কিছু লোকজন বুঝতে পারে যে সে কেন সেখানে এসছে। আত্মসম্মান আছে এমন কোন নারী রাতের বেলায় এই রাস্তায় থাকে না। দিনের বেলা পোশাক শ্রমিক হিসেবে কাজ করেন তিনি, কিন্তু মূল্যস্ফীতির কারণে যেভাবে জীবনযাপনের ব্যয় বেড়েছে, তাতে রাতের বেলা যৌনকর্মী হিসাবে কাজ করার কোনো বিকল্প নেই রুবির কাছে। এখানে আরো বলা হয়েছে, বাংলাদেশের পোশাক শিল্পকে চালিত করা 40 লাখ নারী শ্রমিকদের মধ্যে এই রুবি একজন। বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান পোশাক উৎপাদনকারী। এদিকে দর্শক, দামি নির্বাচন টাইম হয়ে গেছে বলছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, পাতানো এই নির্বাচনে প্রার্থী নিজেই বলেন, আমি ভারতের প্রার্থী। নির্বাচনের ফলাফল ভোটের আগেই ঠিক হয়ে গেছে, শুধু রাষ্ট্রের কয়েক হাজার কোটি টাকা খরচ করা ছাড়া আর কিছুই নেই। দামি এই নির্বাচন ইতিমধ্যে ড্যাম হয়ে গেছে। ভাগ বাটোয়ারার এই নির্বাচন দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। গণতন্ত্র আজ বিপন্ন উল্লেখ করে তিনি আরো বলেন, আমাদের মানবাধিকার আজ ধ্বংসের পথে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশিত যে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, সে অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে ও এই দামি নির্বাচন বর্জন করার লক্ষ্যে আমাদের এই প্রচারণা। গত 28 অক্টোবরের পর থেকে আমরা কেউ বাড়িতে ঘুমোতে পারিনি। শুধু তাই নয়, আমরা গত 15 বছর ধরে এই দুঃশাসনের হাতে জিম্মি রয়েছি। সিলেট 1 আসন সহ দেশের জনগণকে পাতানো নির্বাচনের দিন কেন্দ্রে না যেতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে খুলনায় বিএনপি নেতার ফেসবুক স্ট্যাটাসে তোলপাড়। নিজ দলের শীর্ষ 2 নেতাকে নিয়ে কঠোর সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন খুলনা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সভাপতি শাহরুজ্জামান মুর্তজা। গত বৃহস্পতিবার রাতে বর্তমান আহ্বায়ক ও সদস্য সচিবের কড়া সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি। বিষয়টি শাহরুজ্জামান নিজেই নিশ্চিত করেছেন। তিনি ফেসবুকে লেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার পরে খুলনা মহানগরে এমন খারাপ অবস্থা দেখি নাই। দলের সঙ্গে এমন বেমানি কেউ করে নাই। দলের প্রচন্ড ক্রাইসিস টাইমে আজ অবধি খুলনা মহানগরের আহ্বায়ক ও সদস্য সচিব আজও খুলনা মহানগরের কোথাও কোনো মিটিং মিছিল করে নাই। দলের নেতাকর্মীদের খোঁজ নেয় না। প্রায় 600 নেতাকর্মী জেলে, যারা বাইরে আছে তাদের কেউ খোঁজ খবর নেয় না। মহানগরী থানা ওয়ার্ড কমিটির নেতারা সবাই অসহায়। তিনি আরো উল্লেখ করেন, খুলনার জনগণ এদের চাঁদা দিতে দিতে শেষ হয়ে গেল। একটি রাজনৈতিক দল শেষ করার জন্য এরা দুজনই যথেষ্ট, আর কাউকে লাগবে না। বর্তমানে যদি এরা মিছিলে না আসে, তাহলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা মিছিল থেকে চলে যাবে। মোবাইল নাম্বার বন্ধ থাকায় শাহরুজ্জামানের স্ট্যাটাসের বিষয়ে খুলনা বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের বক্তব্য পাওয়া যায়নি। বিএনপির নেতারা জানান, খুলনা মহানগরীর বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির নেতৃত্বাধীন কমিটিতে সিনিয়র সভাপতি ছিলেন শাহরুজ্জামান মুর্তজা। মঞ্জু মনির বিপক্ষে দলের একটি অংশ বিদ্রোহ করে পাল্টা কর্মসূচি শুরু করলে ওই অংশের প্রধান করা হয় তাকে। তার সভাপতিত্বেই বেশিরভাগ কর্মসূচি পালন করেছে শফিকুল আলম তুহিন সহ ওই অংশের নেতারা। ওই সময় তাকে আহ্বায়ক ও তুহিনকে সদস্য সচিব করে কমিটি হওয়ার গুঞ্জন ছিল, কিন্তু নতুন আহ্বায়ক কমিটি গঠন হলে তিনি বাদ পড়ে যান। তারপরও নতুন কমিটির সঙ্গে কর্মসূচি পালন করেন তারা আরো জানায়, গত 28 অক্টোবর থেকে ধরপাকড় শুরু হলে আত্মগোপনে চলে যায় মনা ও তুহিন। গত 1.5 মাসে হরতাল অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন হলেও কোনো কর্মসূচিতে তাদের দেখা যায়নি। এ নিয়ে কমিটির শীর্ষ নেতাদের সমালোচনা চলছে দীর্ঘদিন ধরে, কিন্তু প্রকাশ্যে কেউ মুখ খোলেননি। শাহরুজ্জামান মুর্তজার ফেসবুক স্ট্যাটাস দিয়ে প্রথম ঘটনাটি সামনে আনলেন। এদিকে ফেনীতে নির্বাচনের প্রচারণায় নগদ টাকার ছড়াছড়ি। নগদ টাকা দিয়ে ভোটারদেরকে কিনতে চাইছে আওয়ামী লীগের নেতারা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেনীর বর্তমান এমপি নিজামুদ্দিন হাজারীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণ করেছেন সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম। নাম প্রকাশে একাধিক ব্যক্তি জানান, সরস্বতী স্কুল মাঠে গণসংযোগ শেষে প্রার্থী চলে যাওয়ার পর স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম নারী ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণ করেন। টাকা বিতরণের এমন ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চারদিকে শোরগোল পড়ে যায়। টাকা দেওয়ার মুহূর্তে ছবিটি সম্পর্কে জানতে চাইলে তিনি কথা না বলে চলে যান। এরপর একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন তিনি রিসিভ করেননি।